ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক, ফিরছেন নিজের প্রযুক্তি জগতে। আবারও হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করল ইসরায়েল। গাজা দখল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অনড় অবস্থানে নেতানিয়াহু। হাসপাতালে হামলায় নিহত হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার, দাবি ইসরায়েলের। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে কিনা ইসরায়েল? ইরানে হামলার নতুন ছক। যুদ্ধবিরতির সত্ত্বেও ফের উত্তেজনা, পাকিস্তানকে কঠোর বার্তা মোদির। রাশিয়ার ভয়াবহ আকাশ হামলায় কেঁপে উঠল ইউক্রেন, পুতিনকে হত্যা চেষ্টায় ব্যর্থ ইউক্রেনের ড্রোন হামলা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশ্বে, সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রভাবশালী প্রযুক্তিবিদ ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে হোয়াইট হাউসে পা রাখা মাস্ক এবার ফিরছেন তার জগতে। তবে তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও রাজনৈতিক জল্পনা কল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মঞ্চে থাকলে সব আলো থাকে যার দিকে, সেই মানুষটির হঠাৎই যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে উঠেছে হাজারো প্রশ্ন। যদিও তার রাজনীতিতে উপস্থিতি নিয়েই এতদিন চলছিল তুমুল বিতর্ক, কৌতূহল আর বিশ্লেষণ। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইলন মাস্ক ছাড়ছেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের সময় বুধবার রাত থেকেই শুরু হয়েছে তার বিদায় প্রক্রিয়া। আর সেই ঘোষণার আগেই ইলন মাস্ক এক্সে পোস্ট করে ধন্যবাদ জানান ট্রাম্পকে। লেখেন, তার সরকারি দায়িত্ব শেষের পথে। গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজের প্রশাসনে একটি নতুন বিভাগ গঠন করে নাম দেন সরকারি দক্ষতা বিভাগ, বা সংক্ষেপে ডিওজি। এই বিভাগ সরাসরি সরকারের অংশ না হলেও মূল লক্ষ্য ছিল ফেডারেল ব্যয় ও কর্মী সংখ্যা কমানো। আর এই অভিযানের সেনাপতির ভূমিকায় ছিলেন ইলন মাস্ক। 130 দিনের ম্যান্ডেট নিয়ে মাস্ক যোগ দেন সেই পদে, যার মেয়াদ শেষ হওয়ার কথা 30 মে। তবে তার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মাস্ক চলে গেলেও থামবে না ডিওজি এর কার্যক্রম। বিবৃতিতে মাস্ক জানান, সময়ের সঙ্গে সঙ্গে এই বিভাগের কার্যক্রম আরও বিস্তৃত হবে ও একসময় এটি সরকারের প্রতিদিনের কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। তবে মাস্কের বিদায়ের পেছনে রাজনৈতিক চাপও কম নয়। কিছুদিন আগে কংগ্রেসে রিপাবলিকানদের বাজেট পরিকল্পনায় তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, এত বিশাল ব্যয়ের প্রস্তাব দেখে তিনি হতাশ। এটা বাজেট ঘাটতি আরও বাড়াবে এবং ডিওজি এর কার্যক্রমকে করবে অবমূল্যায়ন। তার এই মন্তব্যের পরই বিনিয়োগকারীদের একাংশ দাবি তোলে, ইলন যেন সরকারি দায়িত্ব ছেড়ে টেসলার কাজে আবারও নিবিড়ভাবে মনোযোগ দেন। কেউ কেউ তো এই পদত্যাগকে মনে করছেন সেই চাপেরই ফল। হাওলাদার শামীম, আরটিভি। গেল বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের তেল আবিবে এক সতর্কতামূলক সাইরেনের তীব্র আওয়াজে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই গুলি করে ভূপাতিত করেছে তারা। ঘটনার পর ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। ঘুম থেকে উঠেই লক্ষাধিক মানুষ ছুটে যায় আশ্রয় কেন্দ্রের দিকে। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছিল বর্বর ইসরায়েলের দিকে, কিন্তু মাঝ আকাশেই সেটিকে ধ্বংস করে দেওয়ার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমন এক মুহূর্ত যেখানে কয়েক সেকেন্ড দেরি মানেই হতে পারত ভয়াবহ প্রাণহানি। ঘটনাটি ঘটে গেল বৃহস্পতিবার ভোর রাতে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত রুটে আসতে দেখেই তারা সক্রিয় করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মুহূর্তেই সেটিকে সফলভাবে ধ্বংস করা হয় আকাশে। সৌভাগ্যবশত এতে ঘটেনি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা। এর পরপরই পুরো পরিস্থিতি পর্যালোচনায় বসে ইসরায়েলের সামরিক নেতৃত্ব। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি নজর রাখছেন প্রতিটি পদক্ষেপে। আকাশ প্রতিরক্ষাও জোরদার করার নির্দেশ দিয়েছেন তারা। এদিকে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি, যদিও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অতীতে এমন হামলার রেকর্ড আছে। এবার তাদের জড়িত থাকার বিষয়েও নিশ্চিত কিছু জানা যায়নি। বিষয়টি ঘিরে শুরু হয়েছে একটি পূর্ণাঙ্গ তদন্ত। সামরিক সূত্রগুলো বলছে, ইসরায়েল রয়েছে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। যে কোনো হামলা প্রতিহত করতে নেওয়া হয়েছে সর্বস্তরের প্রস্তুতি। এদিকে এই ঘটনার পেছনে শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, আছে গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা। এর আগে হুতি বিদ্রোহীরা চালিয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ঘোষণা দিয়েছেন, গাজা পুরোপুরি দখল না হওয়া পর্যন্ত তিনি থামাবেন না যুদ্ধ।
চলমান এই সংঘাতের ১৯ মাস পার হলেও তার এই কঠোর অবস্থান বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিশ্ববাসীর জন্য। মানবাধিকার লঙ্ঘন, বন্দী সংকট ও রাজনৈতিক উত্তেজনার মাঝে তাই সহসাই দেখা যাচ্ছে না এই যুদ্ধের সমাধান। আজকের প্রতিবেদনে জানাচ্ছি এই যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি ও নেতানিয়াহুর ঘোষণা নিয়ে বিস্তারিত। জেরুজালেমের নিজ কার্যালয়ে দাঁড়িয়ে ইসরায়েলের এই বর্বর প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, গাজার মাটি পুরোপুরি দখলে না আসা পর্যন্ত থামবে না যুদ্ধ। তিনি দাবি করেছেন, গাজায় এখনও অন্তত ২০ জন ইসরায়েলি বন্দী জীবিত ও আরও প্রায় ৩৮ জন হয়তো মারা গেছেন। তাই যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তি তিনি মানতে রাজি নন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর। তবে এই কথাগুলোর পেছনে আছে আরও এক নিষ্ঠুর বাস্তবতা। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েলের জেলে অন্তত ১০,১০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যাদের অনেকে নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার। নেতানিয়াহু জানিয়েছেন, কেবলমাত্র অল্প সময়ের জন্য বন্দীদের মুক্তির জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি বিবেচনায় আনা যেতে পারে, তবে সেটাকে তিনি বলছেন অস্থায়ী বিরতি। অন্যদিকে হামাস বলছে, সব ইসরায়েলি বন্দীকে একসঙ্গে ছেড়ে দিতে তারা প্রস্তুত যদি ইসরায়েল যুদ্ধ থামায়, সেনা গাজা থেকে সরিয়ে নেয় ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়। কিন্তু নেতানিয়াহু এসব শর্ত একেবারেই প্রত্যাখ্যান করেছেন। তার মূল লক্ষ্য গাজা দখল, হামাসের অস্ত্রহীনকরণ ও সম্পূর্ণ উৎখাত। তার এই জেদি অবস্থানের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। বিরোধী নেতা ইয়ার লাপিদের মতে এই বক্তব্যের মানে হল বহু বছর গাজাকে দখলে রাখার পরিকল্পনা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের কথা বলে নেতানিয়াহু জাতিকে ধোঁকা দিচ্ছেন। ইসরায়েলের ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান্ত আরও কঠোর ভাষায় বলেছেন, তিনি একজন ভেঙে পড়া, মিথ্যাবাদী, দায়িত্ব এড়ানোর নেতাকে দেখছেন, আর এই নেতার বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন, নির্বাচনে হারিয়ে দেবেন। হাওলাদার শামীম, RTV। যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিসে আবারও তীব্রতর হয়েছে ইসরায়েলি আক্রমণ। বিমান হামলায় ধ্বংস হয়েছে এক ইউরোপীয় হাসপাতালের দেয়াল, যেখানে গুঞ্জন উঠেছে হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারের নিহত হওয়ার খবর। বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ধরনের হত্যাকাণ্ডের কথা জানালেও হামাস দেয়নি কোনো নিশ্চয়তা। মোহাম্মদ সিনওয়ার হত্যা ও গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ থাকছে প্রতিবেদনে। অন্ধকারে ঘেরা গাজা শহরের খান ইউনিস। রাতের নিস্তব্ধতা হঠাৎই বিদীর্ণ হয়ে আকাশে গর্জে ওঠে যুদ্ধবিমান, আর ঠিক সেই মুহূর্তে ধুলোয় মিশে যায় ইউরোপীয় একটি হাসপাতালের দেয়াল। গুঞ্জন শুরু হয় সেখানে লুকিয়েছিলেন হামাস নেতা ছায়া মানব খ্যাত মোহাম্মদ সিনওয়ার। তাহলে ইসরায়েল কি তাকে হত্যা করল? বিষয়টি সরাসরি নিশ্চিত না হলেও সম্প্রতি সংবাদ সম্মেলনে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তার ভাষায় ঘাতকদের নেতাদের অনেককেই তারা হত্যা করেছেন। এই তালিকায় আছে দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সম্ভবত মোহাম্মদ সিনওয়ারও। নেতানিয়াহু বলেন, হাজার হাজার সন্ত্রাসীকে তারা নির্মূল করেছেন, আর এবার টার্গেট করা হয়েছিল সেই মোহাম্মদ সিনওয়ারকেই। গাজার ছায়ায় আড়ালে থাকা হামাসের অন্যতম কৌশলী নেতা, যিনি ইয়াহিয়া সিনওয়ারের ভাই। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এ প্রকাশ পেয়েছে এমনই তথ্য। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেই হামলায় 28 জন নিহত ও আহত হয়েছেন 50 জনের বেশি। যদিও মোহাম্মদ সিনওয়ারকে হত্যার বিষয়ে নেতানিয়াহুর বক্তব্য সম্পর্কে CNN জানাতে পারেনি হামাসের প্রতিক্রিয়া। যদি সত্যি সিনওয়ার নিহত হয়ে থাকেন, তবে এটি হবে ইসরায়েলের হাতে হামাসের শীর্ষ নেতৃত্বের আরও এক বড় ক্ষতি। তবে এইসব হত্যাকাণ্ড হামাসের শীর্ষ নেতৃত্বের জন্য বড় ধাক্কা হলেও এখন পর্যন্ত সংগঠনটিকে নেতৃত্ব শূন্য করতে পারেননি ইসরায়েল। বাস্তবতা হচ্ছে, এত নেতাকে হারিয়েও হামাস এখনও টিকে রেখেছে তাদের শক্তিশালী কাঠামো। হাওলাদার শামীম, RTV। ফের তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার মাঝেই ইরানে হামলার প্রস্তুতি শুরু করেছে দখলদার ইসরায়েল। মার্কিন গোয়েন্দাদের প্রকাশ করা এই তথ্য ঘিরে পুরো অঞ্চলে ফেলেছে উদ্বেগের ছায়া। বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। আকাশে যুদ্ধ বিমানের গর্জন আর মাটির নিচে পারমাণবিক গবেষণাগার। মধ্যপ্রাচ্যের পরিবেশ যেন পরিণত হয়েছে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায়। একদিকে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ইরানের সঙ্গে শান্তিপূর্ণ চুক্তির, আর ঠিক সেই সময়ই এক নতুন আতঙ্ক ঘিরে ফেলেছে গোটা অঞ্চলকে। কারণ দখলদার ইসরায়েল নাকি নিয়েছে নতুন পরিকল্পনা, হামলা করবে ইরানের পারমাণবিক স্থাপনায়। সংবাদ মাধ্যম CNN-কে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, তারা সম্প্রতি এমন কিছু তথ্য পেয়েছেন যা বলছে
হচ্ছে ইসরায়েল নীরবে প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ বিমানের মহড়া, আকাশ যুদ্ধের সরঞ্জাম মজুদ, সামরিক বার্তা আদান প্রদান সব মিলিয়ে যেন ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া। কিন্তু এখানেই শেষ নয়, এই হামলার সম্ভাবনা তৈরি করছে এক জটিল দ্বন্দ্ব। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন যেখানে তেহরানের সঙ্গে একটি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তির জন্য সময় নিচ্ছেন, সেখানে ইসরায়েলি এক সূত্র সিএনএনকে জানিয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি বাজে চুক্তি করে যা ইসরায়েল মানতে পারবে না, তাহলে ইসরায়েল একতরফা সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত থাকবে। একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলছেন, ইসরায়েল যদি দেখে চুক্তির পরেও ইরান তাদের ইউরেনিয়াম কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তাহলে হামলার সম্ভাবনা আরো বেড়ে যাবে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই বিষয় নিয়ে তৈরি হবে তীব্র মতবিরোধ। অন্যদিকে ইসরায়েলি সরকার এখনো নেয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। হয়তো তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার গতিপথ দেখেই তারা নেবেন শেষ সিদ্ধান্ত। তবে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পানিকফের মতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রয়েছেন এক কঠিন অবস্থানে, কারণ তিনি একদিকে চাচ্ছেন যুক্তরাষ্ট্র ইরান যেন না হয়, অন্যদিকে তিনি ট্রাম্পকেও চাইছেন না বিরক্ত করতে, কারণ ট্রাম্প এরই মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে করেছেন ভিন্নমত পোষণ। পানিকফ আরো বলেন, নেতানিয়াহু সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে পুরোপুরি ভেঙে ফেলার ঝুঁকি নেবেন না এবং সম্ভবত মার্কিন অনুমতি ছাড়া বড় কোনো পদক্ষেপও নেবেন না, কারণ ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা ইসরায়েলের একার পক্ষে সম্ভব না। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ভারত পাকিস্তান উত্তেজনা যেন থামছেই না। সাম্প্রতিক সংঘর্ষ ও পাল্টা হামলার মধ্যে গুজরাটের নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী করা ভাষণে পাকিস্তানকে দিয়েছেন হুঁশিয়ারি। তার বক্তব্যে সন্ত্রাসবাদ থেকে মুক্তির পাশাপাশি ভারতীয় শক্তি ও সামরিক সিদ্ধান্ত নিয়েছিল হুমকি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সম্প্রতি ভারত ও পাকিস্তান সীমান্তে চলছিল একের পর এক হামলা ও পাল্টা হামলা। টানা সংঘর্ষের পর অবশেষে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও উত্তেজনা যেন পুরোপুরি থামেনি, কারণ যুদ্ধ থামলেও নেতাদের ভাষণে এখনো লুকিয়ে আছে আগুন। এর মধ্যেই গুজরাটের ভুজে এক নির্বাচনী জনসভায় সরাসরি পাকিস্তানিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মোদী। তিনি বললেন, পাকিস্তান যদি সত্যি সন্ত্রাসবাদ থেকে মুক্ত হতে চায়, তাহলে তাদের জনগণকেই সামনে আসতে হবে। প্রশ্ন তুললেন, সন্ত্রাসবাদ থেকে পাকিস্তান কি পেল? ভারত তো এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আর পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে? हिंदुस्तान दुनिया की चौथी इकोनॉमी बन गया और तुम्हारा हाल क्या है? পাকিস্তানের তরুণদের উদ্দেশ্যে তার ভাষ্য, তোমরা শান্তিতে বাঁচো, পেট ভরে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই। আর তার এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, সৃষ্টি করে নতুন বিতর্ক। এরপর আরেক জনসভায় উঠে আসে অপারেশন সিন্দুরের প্রসঙ্গ। মোদী জানান, কেউ যদি ভারতের নারীদের সিঁদুর মুছে দিতে চায়, তাহলে তাদের অস্তিত্ব মুছে দেওয়াটা তার সময়ের ব্যাপার। তার মতে এই অভিযান শুধুই সামরিক পদক্ষেপ নয়, এটি ভারতীয় মূল্যবোধ ও আবেগের প্রতিফলন। নিউজ ডেস্ক, RTV। রুশ ইউক্রেন চলমান যুদ্ধে যোগ হয়েছে নতুন ভয়াবহ মাত্রা, যেখানে 367টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এক রাতেই রাশিয়া চালিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় আকাশ হামলা। ফলে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। চলুন এই ভয়াবহ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করি। রাতটা যেন এক দুঃস্বপ্ন। ঘুমন্ত শহরের আকাশে হঠাৎই জ্বলে উঠল আগুনের লাল কমলা আলো। গোটা ইউক্রেনের বুকে নেমে এলো ভয়াল গর্জন, 367টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একযোগে বিস্ফোরণ। চলমান যুদ্ধের ইতিহাসে এটি রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা। কিয়েভ, খার্কিভ, মাইকোলাইভ শুধু নাম নয়, এসব শহরের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে ধ্বংসের ছাপ। ধুলা, ধোয়া ও কান্নার শব্দ মিলেমিশে তৈরি করেছে এক বিভীষিকাময় দৃশ্য। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে এ তথ্য। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো জানান, অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 60 জনেরও বেশি। তার ভাষায় এটা ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এক নির্মম ও সমন্বিত হামলা। কিন্তু এমন ভয়াবহ হামলার পরও আন্তর্জাতিক মঞ্চে যেন নেমে এসেছে ছায়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আক্ষেপ, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা করছে নীরবতা পালন, যা কিনা পুতিনকে আরও সাহসী করে তুলছে। তিনি অভিযোগ করেছেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি দেখাচ্ছে নরম মনোভাব, তাই তিনি সরাসরি আমেরিকার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এদিকে এই হামলার ঠিক আগেই ইউক্রেন ও রাশিয়া বন্দি বিনিময়ের শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছিল। উভয় পক্ষই 1000 করে বন্দি মুক্তি দিতে
দিতে সম্মত হয়েছিল। রাশিয়া কিয়েভ সহ বেশ কিছু শহরে ড্রোন হামলা চালালেও ইউক্রেনের প্রতিক্রিয়া ছিল আরো ভয়াবহ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চালিয়েছে এক প্রাণঘাতী ড্রোন হামলা। গেল 20 মে কুর্স্ক সফরের সময় তার বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ইউক্রেনের পক্ষ থেকে চালানো হয় একাধিক ড্রোন হামলা। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুতই প্রতিহত করেছে এই হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাশিয়ার এক সামরিক কমান্ডার জানান, 20 মে কুর্স্ক সফরের সময় এমনই এক প্রাণঘাতী আক্রমণের মুখোমুখি হন পুতিন। ইউক্রেন ওই দিন চালায় এক নজিরবিহীন ড্রোন হামলা। আকাশে যেন ছিল যুদ্ধক্ষেত্রের মতো আয়োজন। 26 মে সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানে দেওয়া সাক্ষাৎকারে বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন বলেন, পুতিনের হেলিকপ্টারের উড্ডয়নের ঠিক আগে একটি ইউক্রেনীয় ড্রোন সরাসরি ধেয়ে আসছিল তার পথের দিকে, কিন্তু তার আগেই সেটিকে আকাশেই ধ্বংস করে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। দাশকিন আরও বলেন, 20 মে থেকে 22 মে পর্যন্ত ইউক্রেন চালায় 1170টির বেশি ড্রোন হামলা, যার মধ্যে শুধু 20 মেতেই ভূপাতিত করা হয় 46টি ড্রোন। এই ঘটনায় কেউ আহত হননি এবং পুতিনের কনভয় নিরাপদেই পৌঁছায় গন্তব্যে। তবে বিষয়টি জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। এটা কি সরাসরি হত্যা চেষ্টা নাকি কেবল এক মানসিক চাপের কৌশল? তবে দাশকিনের দাবি অনুযায়ী পুতিনের হেলিকপ্টারে ছিল ইউক্রেনের বিশাল ড্রোন হামলার কেন্দ্রবিন্দুতে। এদিকে মার্চের পর এটাই ছিল পুতিনের প্রথম কুর্স্ক সফর। সেখানে তিনি স্থানীয় গভর্নর আলেকজান্ডার খিনস্টেইনের সঙ্গে করেন সাক্ষাৎ, কথা বলেছেন স্বেচ্ছাসেবকদের সঙ্গেও। হাওলাদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক, ফিরছেন নিজের প্রযুক্তি জগতে। আবারও হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করল ইসরায়েল। গাজা দখল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অনড় অবস্থানে নেতানিয়াহু। হাসপাতালে হামলায় নিহত হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার, দাবি ইসরায়েলের। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে কিনা ইসরায়েল? ইরানে হামলার নতুন ছক। যুদ্ধবিরতির সত্ত্বেও ফের উত্তেজনা, পাকিস্তানকে কঠোর বার্তা মোদির। রাশিয়ার ভয়াবহ আকাশ হামলায় কেঁপে উঠল ইউক্রেন, পুতিনকে হত্যা চেষ্টায় ব্যর্থ ইউক্রেনের ড্রোন হামলা। দর্শক, এই ছিল সপ্তাহের বিষয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।